নমস্কার। আমরা আজ এক নতুন গল্প নিয়ে এসেছি আপনাদের কাছে। আমার সঙ্গে আছেন সুতপা চট্টোপাধ্যায়, যিনি আজকের গল্পের মূল কথক। তিনি বলবেন এই হুগলি জেলার এক বনেদি প্রাচীন এক বাড়ির কথা। সেটি হলো জামগ্রাম নন্দীবাড়ি। নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই চ্যানেলে আমরা যে বিভিন্ন ভিডিওগুলো নিয়ে আসি সেগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। আজকের মতো এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বেল আইকনটি প্রেস করলে নোটিফিকেশানগুলি আপনাদের কাছে চলে যাবে এবং এই ভিডিওগুলো আপনারা শেয়ারও করতে পারেন। আমরা মূল প্রসঙ্গে আসি। আমরা এক বনেদি জমিদার বাড়ির গল্প নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। সেটি হলো জামগ্রাম নন্দীবাড়ির গল্প। তো এই গল্পের শুরুতেই আছে এই নন্দীবাড়ির কিছু বিশেষত্ব। তো সেই সম্বন্ধে আমরা ক্ষেত্র সমীক্ষা করে, তারপর তার সম্পর্কে তথ্যসূত্র জোগাড় করে এবং এলাকার মানুষদের কাছে মৌখিক ইতিহাস, পরিবারের মানুষদের কাছে মৌখিক ইতিহাস, যে সমস্ত কিছু সংগ্রহ করতে পেরেছি, আমাদের সেই গবেষণালব্ধ ফলাফলই আজকে এনেছি আপনাদের কাছে। এবার চলুন আমরা মূল কথাটিতে যাই। প্রথমেই সূচনা করবেন সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয়। জামগ্রাম পান্ডুয়া স্টেশন থেকে সড়ক পথে কালনার দিকে যেতে মন্ডলাই গ্রামের আগে বাঁ দিকের রাস্তা ধরে কয়েক কিলোমিটার ভেতরে ঢুকতে হবে, তবে আমরা জামগ্রামকে পাব। জামগ্রাম নন্দীবাড়ি বহুকাল ধরেই হুগলি জেলার একটি প্রসিদ্ধ গ্রাম এবং নন্দীবাড়ি এক প্রসিদ্ধ জমিদার বাড়ি। যদিও অনেকে বলেন যে জামগ্রামের নন্দীবাড়ির পূর্বপুরুষ জমিদার ছিলেন না, জায়গিরদার ছিলেন। আমরা যে গল্প শুনব সেই গল্পে আছে ক্ষেত্র সমীক্ষা, সেই গল্পে আছে মৌখিক ইতিহাস, সেই গল্পে আছে আমাদের জামগ্রাম নন্দীবাড়ির বিভিন্ন মানুষের কথকথা। আমরা সূচনা করছি জামগ্রাম নন্দীবাড়ি। বলো। জামগ্রাম নন্দীবাড়ি সম্পর্কে যে কথাটি জানা যায় মৌখিক ইতিহাস থেকে, সেটি হলো জামগ্রামের এই নন্দীদের আদি বাসস্থান ছিল ভাটপাড়া সংলগ্ন নারায়ণপুর অঞ্চলে। তো জনশ্রুতি আছে বিভিন্ন কারণে সেখান থেকে নন্দীরা চলে আসেন এই জামগ্রামে, এসে বসতি স্থাপন করেন এবং তাদের যে প্রথম পুরুষ, জামগ্রাম নন্দীবাড়ির যে প্রথম পুরুষ, তারা এখানে থাকাকালীন দুটি জনশ্রুতি শোনা যায়। একটি শোনা যায় যে তারা স্বপ্নে দেবীর আদেশ পেয়ে বিশেষ একটি ব্যবসায় মন দেন, এবং আরেকটি জনশ্রুতি হলো যে জামগ্রাম সংলগ্ন দে পাড়া বলে একটি অঞ্চলের এক ফকির সাহেবের পরামর্শে, তার কাছ থেকে সোনার আশ্রপি পেয়ে তারা বিশেষ একটি ব্যবসায় মন দেন। তো জনশ্রুতি যেটি সত্যতা যেমনই হোক না কেন, তারা যে ব্যবসাটি শুরু করেছিলেন সেটি হলো সুপুরি এবং লঙ্কার ব্যবসা। কলকাতা অঞ্চলে গিয়ে তারা এই ব্যবসা শুরু করেন এবং সেই ব্যবসায় তাদের খুবই শ্রীবৃদ্ধি হয়।
তখন তারা এই জামগ্রাম নন্দী বাড়িতে দুর্গাপূজার প্রচলন করেন এবং এখানকার যে দুর্গা দালান তারা তখন স্থাপন করেন। আমরা যদি জামগ্রাম নন্দী বাড়িতে প্রবেশ করতে যাই তাহলে দেখতে পাবো কয়েকটি মহলে এই বাড়িটি রয়েছে। তার মধ্যে ঢোকার প্রবেশপথের আগেই আমাদের চোখে পড়বে একটি রাস মন্দির এবং আমরা দেখতে পাবো কাছারি বাড়ি, তারপর দেখতে পাবো দুর্গা দালান এবং ভিতরে তাদের থাকার জন্য যে বসত জায়গাটি, সেখানে তাদের থাকার জন্য গৃহ। তো কাছারি বাড়িতে প্রবেশ করলে সেখানে হতো তাদের কাছারির সমস্ত বিভিন্ন কাজ এবং মূল ভবনে প্রবেশ করার জন্য আছে একটি সিংহ দুয়ার এবং তার উপরে আছে তাদের নহবতখানা। তো এই নহবতখানায় বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে নহবত বসানোর ব্যবস্থা ছিল। সেই প্রথাটি এখনো বজায় আছে। দুর্গাপুজোয় এবং বাড়ির কোনো মেয়ের বিবাহ উপলক্ষে সেখানে আজও নহবত বসে। তো এই সিংহদুয়ার দিয়ে আমরা যখন ভিতরে প্রবেশ করব তখন আমরা দেখতে পাবো তাদের দুর্গা দালান। মাঝখানে একটি আছে প্রশস্ত অঙ্গন, তার চারপাশে উঁচু রোয়াক যুক্ত এবং তার উপরে বড় বড় থাম যুক্ত এই দুর্গা দালান আমরা দেখতে পাবো। এবং সেই দুর্গা দালানের উপরে গিয়ে আমরা দেখতে পেলাম যে এখনো পর্যন্ত তারা তাদের সেই ইতিহাসকে কতটা যত্ন করে ধরে রেখেছেন। তাদের প্রাচীনকালে যেরকম মায়ের পূজার ঘরটির মেঝে ছিল মাটির, পূজার বেদি ছিল মাটির, তারা আজও সযত্নে সেটিকে তেমনই রেখে দিয়েছেন। সম্পূর্ণ বাড়িটির মেঝেতে পড়েছে আধুনিকতার ছোঁয়া, সেখানে মার্বেল পাথর বসেছে, সেখানে সান বাঁধানো মেঝে হয়েছে, কিন্তু এই দুর্গার মন্দিরে তার মূল গৃহে সেখানে কিন্তু এখনো মাটির মেঝে এবং মাটির বেদি। সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে দুর্গার যে কাঠামো, মা দুর্গার যে কাঠামো এবং তার সন্তান সন্ততি ও অসুর সিংহের যে কাঠামো, সেটি কিন্তু তারা সযত্নে, এখনকার নন্দীবাড়ির যারা বাসিন্দা তারা সযত্নে শাল দিয়ে মুড়ে রেখেছেন এবং বাড়ির সদস্যের মতোই যত্নে তাদের রেখেছেন। সেখানে একটি হোমকুণ্ডও আমরা দেখতে পেলাম। দুর্গাপুজোর পরে কোনো এক সময় এখানে নবগ্রহ হোমও হয়। তো এখানকার দুর্গাপুজো সম্বন্ধে বিভিন্ন বিশিষ্ট কথা আমরা জানতে পারলাম, সেটা আজকে আমাদের আলোচনার মাঝে মাঝেই আপনাদের সেটি জানাবো। তার মধ্যে একটি কথা হলো, এখানে অষ্টমীর দিন সারা অঞ্চলের মানুষ ভেঙে পড়েন এবং অঞ্চলের তো বটেই, বাইরে থেকেও দূর দূরান্তে থাকা মানুষজন, এ বাড়ির মানুষজন তখন ফিরে আসেন বাড়িতে এবং কলকাতা সহ আরও দূর দূরান্ত থেকে মানুষজন এই নন্দীবাড়ির পূজার খ্যাতি শুনে এখানে পূজা প্রত্যক্ষ করতে আসেন এবং তাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। নবমীর দিন এখানে সকলকে ভোজন করানোর একটি ব্যবস্থা থাকে। তো সেটি তাদের বিরাট বড় একটি টিনের চালযুক্ত প্রশস্ত প্রাঙ্গণে সকলের একসাথে বসে ভোজনের ব্যবস্থা করা থাকে। প্রায় 500-600 জন মানুষ সেখানে বসে একসাথে আহার করতে পারেন এবং দেবীর প্রসাদ তো তারা পেতেই পারেন। এখানে দুর্গাপুজোয় আছে খুবই আন্তরিকতা, সেই জন্য সকলে বারবারই এখানে ফিরে আসতে চান। দেবী দুর্গার প্রচুর সোনার গয়না আছে। আমরা বাড়ির সদস্যদের কাছে, বিশেষত এখানকার ট্রাস্টি বোর্ডের মেম্বারদের কাছে শুনলাম যে দেবীর 100 ভরির উপরে সোনার গয়না, তার সাথে রূপোর গয়না আছে এবং সেটি তারা স্থানীয় ব্যাংকের ভল্টে রাখেন, দেবীকে পরানো হয় এবং পূজা সমাপ্ত হলে সেগুলি তারা আবার সযত্নে লকারে তুলে রাখেন। এখানে তুমি একটুখানি লক্ষ্মীনারায়ণ ট্রাস্টের কথা বলো, লক্ষ্মীনারায়ণ মন্দিরের কথা বলো, যিনি এই জামগ্রাম নন্দীবাড়িকে অভিভাবকের মতো ধরে রেখেছেন। হ্যাঁ, আমরা তো বাড়িতে প্রবেশপথের সামনে যেগুলো পাচ্ছিলাম সেগুলোই প্রথমে বলছিলাম, কিন্তু মূল কথাটি প্রথমেই বলে নিতে হতো। সঠিক কথা সেটি হলো, জামগ্রাম নন্দীবাড়ির যে যৌথ সম্পত্তি, সে সব কিছু দেবত্র করা আছে এই বাড়ির অভিভাবক তথা কুলদেবতা লক্ষ্মী জনার্দন জিউয়ের নামে। লক্ষ্মী জনার্দন জিউ ট্রাস্ট এই বাড়ির যৌথ সম্পত্তির পুরোটা দেখভাল করে। সেখানে যেমন আছে কৃষিক্ষেত্র,
তেমনি আছে পুকুর, দিঘি, এই সমস্ত থেকে যে সারা বছর ধরে আয় হয়, তাতে আমরা যে প্রথমে এই রাস মন্দিরের কথা শুনলাম, সেখানে শ্রীকৃষ্ণ ও তার সহচরী রাধা, তাদের নিত্য পূজা হয়, লক্ষ্মী জনার্দন জিউয়ের নিত্য পূজা হয়, এবং এই দুর্গা পূজা বা রাসযাত্রার সমস্ত ব্যয় নির্বাহ হয়। সমস্ত কিছুই এই ট্রাস্টের অধীনে যে সম্পত্তি আছে তার আয় থেকে হয়। আরেকটি বিশেষত্ব হলো যে এই যে লক্ষ্মী জনার্দন জিউ, তিনি অভিভাবকের মতো এই নন্দীবাড়িকে আগলে রেখেছেন। কেন কথা বলছি? কারণ নন্দীবাড়িতে আছে একটা অদ্ভুত প্রথা। সেটি হলো এই যে যৌথ সম্পত্তি, যে শস্য সারা বছর ধরে এখানে এসে জমা হয়, সেই শস্য থেকে, বিশেষত সেই চাল থেকে প্রতিদিন নন্দীবাড়ির এইখানে উপস্থিত প্রত্যেক সদস্যকে 250 গ্রাম করে চাল প্রতিদিন বিকালবেলা কাছারি বাড়িতে বিলি করা হয়। তো এটা এদের প্রত্যেকের একটা গণতান্ত্রিক অধিকার। শুধুমাত্র এই বাড়িতে যারা বসবাস করেন তারাই নন, পরবর্তীকালে এই বাড়ি থেকে বাইরে বেরিয়ে গিয়ে জামগ্রামে বা অন্যত্র বা আরো অনেক দূরে যারা ছড়িয়ে পড়েছেন এই পরিবারের মানুষজন, তারাও যদি প্রতিদিন বিকেল 4টের সময় নন্দীবাড়ির কাছারি বাড়িতে উপস্থিত থাকেন, তাহলে তাদেরও প্রত্যেক সদস্যের ভাগে 250 গ্রাম করে চাল তাদের দেওয়া হয়। এটাকে বোধহয় চাল ভাগ বলে। হ্যাঁ, এই পদ্ধতিকে, এই প্রথাকে ওরা চাল ভাগ বলেন। এবং এই যে প্রথাটি, সেটি তো আজকের নয়, বহুদিনের পুরনো, কিন্তু তারা এখনো সযত্নে এই প্রথাটিকে ধরে রেখেছেন। নন্দীবাড়ির যে কোনো শাখায় যে শিশু আজকে ভূমিষ্ঠ হলো, তার কিন্তু নাম ওই চাল ভাগ করা হয় যেখানে, তাদের একটি বড় খেরোর খাতা আছে যেখানে সমস্ত সদস্যদের নাম লেখা থাকে, সেই খাতায় উঠে যায় এবং সেদিন থেকেই সে ওই প্রতিদিনের 250 গ্রাম ওজনের চাল পাওয়ার অধিকারী হয়ে ওঠে। তো এখানে যে দুর্গাপুজোর কথা বললে তুমি, সেই দুর্গাপুজো বৈষ্ণব মতে হয়, সেই জন্য এখানে কোনো বলির প্রথাটা দেখা যায় না। বৈষ্ণব মতে পুজো হওয়ার ফলে এখানে যে সমস্ত প্রসাদ বিতরণ করা হয় নবমীর দিন, আমি জানি না সেটা ঠিক বলছি কি না, সেখানে সম্ভবত বৈষ্ণবীয় প্রসাদই আমরা পেতে পারি। মানে শুধু পরিবার নন, অতিথি অভ্যাগতরাও ওই প্রসাদ নবমীর দিন পেতে পারেন আর কি। এটা একটুখানি ফাঁক ছিল বলে আমি বলে দিলাম। এটা বৈষ্ণব মতে ওদের পুজো হয় বরাবর। হ্যাঁ, এবারে তুমি যদি একটুখানি পেছিয়ে যাও, যেমন ধরো জামগ্রাম থেকে একটুখানি বেরিয়ে এসে তাদের যে রথ, তাদের যে বড় দিঘি, তাদের যে যাত্রাপালার জায়গা, এইগুলো দেখবার মতো। যদি আমাদের পুজোর সময় কেউ যেতে চান, হ্যাঁ, জামগ্রাম নন্দীবাড়ি দেখতে চান, তাহলে এই জায়গাগুলোও যেন তারা বাদ না দেন, তাহলে একটা সম্পূর্ণ জামগ্রাম নন্দীবাড়িকে তারা দেখতে পাবেন বা চিনতে পারবেন। তাই না? তাই নয় কি? হ্যাঁ, ঠিকই বলেছ, একদমই তাই। নন্দীবাড়ি তো বিশাল অঞ্চল, বাইরে থেকে এর বিশালত্ব ঠিক বোঝাও যায় না, কিন্তু সিংহদুয়ার দিয়ে একবার প্রবেশের পর এই বাড়ির ভিতরে ঢুকলে বোঝা যায় যে কি বিশাল, 7 মহলা বা 8 মহলা বাড়ি। এবং আমরা যে লক্ষ্মী জনার্দন জিউয়ের কথা বললাম, দুর্গা মন্দির থেকে ভিতরের দিকে প্রবেশ করলে একটি প্রশস্ত প্রাঙ্গণ, তারপরই দেখা যায় লক্ষ্মী জনার্দন জিউয়ের মন্দির। সেটি একটি চূড়া বিশিষ্ট এবং সেখানে নিত্য পূজা হয়। আমরা সেখানে প্রবেশ করার পর দেখতে পেলাম সেখানেও, সেই মন্দিরেও তারা সেই প্রাচীনত্বকে বা ইতিহাসকে সযত্নে আগলে রাখার প্রচেষ্টা করেছেন। সেখানে পিতলের সিংহাসনে লক্ষ্মী জনার্দন জিউ অধিষ্ঠিত এবং লক্ষ্মী জনার্দন জিউয়ের মন্দির থেকে বেরিয়ে এসে সেই প্রাঙ্গণের একদিকে চোখে পড়বে নন্দীদের বসত বাড়িগুলি এবং সেখানে আমরা একটি বৈচিত্র্য দেখতে পাই। এখানকার কিছু শরিক চেষ্টা করেছেন প্রাচীন রীতিনীতি বা প্রাচীন যে স্থাপত্য সেটিকে ধরে রেখেই বসবাস করার, কিন্তু অনেকে আবার তাতে আধুনিকতার ছোঁয়াও দিয়েছেন। সবকিছুর একটা খুব সুন্দর সহাবস্থান আমরা এখানে দেখতে পেয়েছি। তো এই প্রাঙ্গণ পেরিয়ে গেলে আমরা দেখতে পাবো একটি সুড়ঙ্গ মতো
অঞ্চল। সেটি একটি খিলানযুক্ত গলি। তার মধ্যে দিয়ে গেলে আমরা দেখতে পাবো এদের খিড়কি পুকুর, যে পুকুর থেকে জল নিয়ে আগেকার দিনে নন্দীবাড়ির সমস্ত রান্না হতো। এই জন্য বোধহয় একে হেঁসেল পুকুরও বলে। হ্যাঁ, তাকে হেঁসেল পুকুরও এই কারণেই বলা হয়। এই জল থেকে এই পুকুর থেকে জল নিয়েই তাদের সমস্ত রান্না হতো এবং এই পুকুরের পাড়ে ছিল বিধবাদের জন্য রান্নাবাড়ি। আরেকটি কথা উল্লেখযোগ্য যে নন্দীবাড়ি প্রসঙ্গে এদের যে কোনো ঘরকে আমরা দেখব বাড়ি হিসেবে বলার প্রচলন আছে, কারণ সেটি এতই মাপে বিশাল যে সত্যি সত্যি তাকে একটি বাড়িই বলা যায়। এবং পুকুরের আরেক পাশে তখনকার দিনে যে আঁতুড় ঘরের কনসেপ্ট ছিল সেরকম আঁতুড় ঘর ছিল। এছাড়াও রয়েছে একটা বড় জঞ্জাল ফেলার জায়গা, যেটি এখনো এই ট্রাস্ট নিয়ন্ত্রণ করে, যাতে সপ্তাহে 2 দিন এই জঞ্জাল ফেলার জায়গা থেকে জঞ্জাল পরিষ্কার হয়ে যায়। যদিও পুকুরের জল এখন আর ব্যবহারযোগ্য নয়, কারণ এখন তো সজল জলধারা প্রকল্পের জলের পাইপও চলে এসছে নন্দীবাড়ির ভিতরে এবং পৌঁছে গিয়েছে সমস্ত শরিকদের বাড়িতে। তো এই পুকুরটি দেখে তার চারপাশের এই কথাগুলি ইতিহাস শুনে আমরা যখন সেই গলিপথ বেয়ে আবার ভিতরে আসছি, ঠান্ডা হাওয়ায় প্রাণটা জুড়িয়ে যায় এবং ভিতরটি এতই অন্ধকার যে মনে হয় সত্যি অনেক পুরনো একটু ইতিহাস আমরা ছুঁয়ে দেখছি। তারপর যখন এই প্রাঙ্গণ পেরিয়ে আমরা আবার দুর্গা দালান হয়ে এগিয়ে যাই, তখন দেখতে পাই দুর্গাপূজার সময় যে ঘরে ভোগ রান্না হয় সেই ঘরগুলি দেখতে পাই। তারপর যে ঘরগুলিতে গঙ্গা জল এনে রাখা হয় পূজার জন্য, ফুল এনে রাখা হয়, পুজোর জোগাড়ের ব্যবস্থা হয়, সেই ঘরগুলি সারিবদ্ধভাবে আমরা দেখতে পাই। এই দুর্গা দালান পেরিয়ে যখন আমরা আরো এগিয়ে যাই, তখন আমরা প্রবেশ করি কাছারি বাড়ির ভিতরে। বাইরে থেকে যেমন কাছারি বাড়িতে প্রবেশের বড় দরজা আছে, তেমনি দুর্গা দালানের দিক থেকেও কাছারি বাড়িতে যাওয়া যায়। তো একটি মহল থেকে আরেকটি মহলে যেতে গেলেই অনেক বড় বড় বারান্দা, উঁচু খিলানযুক্ত, উঁচু থামযুক্ত, সুদৃশ্য কারুকাজ করা থামযুক্ত দালান আমাদের চোখে পড়বে এবং প্রত্যেকটা পরতে পরতে যেন একটা করে ইতিহাস আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে। কাছারি বাড়ির অংশটিতে গেলেও সেখানেও আমরা দেখতে পাবো মাঝখানে একটি প্রশস্ত উঠান বা প্রাঙ্গণ যাই বলি না কেন আছে, তার চারদিকে তাকে বেষ্টন করে আছে অনেক উঁচু রোয়াকযুক্ত দোতলা ঘরগুলি। তো এবার আমরা নন্দীবাড়ি থেকে বেরিয়ে যদি একটু বাইরের দিকে যাই, তাহলে দেখতে পাবো যে বাইরে রয়েছে পাকা রাস্তা, চওড়া পাকা রাস্তা। সেই রাস্তা বেয়ে আমরা যদি এগিয়ে যাই, আমরা পুরো প্রায় ওই পাড়াটিকে যদি অতিক্রম করে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত নন্দীবাড়ির দেওয়াল রয়েছে। এতটি বিশাল এই বাড়িটি। সেই রাস্তা পেরিয়ে তার অপর দিকে কিন্তু এদের অনেক ইতিহাস ছড়ানো আছে। যারা নন্দীবাড়ি যাবেন, নন্দীবাড়ি দেখতে যাবেন, এখানকার দুর্গা দালান দেখতে যাবেন, তারা যেন অবশ্যই এই অংশগুলিও দেখেন। রাস্তার অপর পারে আমাদের গেলে চোখে পড়বে সুবিশাল একটি প্রাঙ্গণ, যেটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এবং সেই পাঁচিলের 4টি দিকে রয়েছে 4টি প্রবেশপথ। আমরা যখন গিয়েছিলাম তখন সেগুলি দরজা তালাবন্ধ ছিল, কিন্তু একটু উঁচু অংশে গিয়ে দেখা যায় সেই সুবিশাল প্রাঙ্গণের মাঝখানে রয়েছে একটি যাত্রা মঞ্চ, যেখানে এদের আগেকার দিনে যাত্রা হতো, এখনো পর্যন্ত যাত্রা হয়, নাটকের অভিনয় হয়, বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান হয়। তো সত্যি এটি দেখে আমাদের সেই মন যেন ছুটে চলে সেই পুরনো দিনে। এই যাত্রা মঞ্চ বা এই অঞ্চলটি পেরিয়ে গেলে আমরা দেখতে পাবো এদের নতুন দিঘি, বড় দিঘি, এই দিঘিগুলিকে। এবং সেই দিঘির অপর পারে দূরে আমরা দেখতে পেলাম টিনের ছাউনি দিয়ে ঢাকা রয়েছে নন্দীদের রথ। রথযাত্রা উপলক্ষে সেখানে বিরাট মেলা বসে, সেও এক দেখার মতো জিনিস। তো সেখান থেকে এসে আমরা আবার যখন নন্দীবাড়িতে প্রবেশ করলাম, তখন বিকেল 4টে একটু আগেই আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা প্রথমে কাছারি বাড়ির দোতলায় উঠলাম। আমাদের যিনি এই সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছেন, তিনি নন্দীবাড়ির লক্ষ্মী জনার্দন জিউ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের একজন মেম্বার, শ্রী গোপীনাথ নন্দী মহাশয়। তিনি আমাদের
এইটা এই পুরো নন্দীবাড়িটি নিজে সঙ্গে করে না ঘুরিয়ে দেখালে আমরা হয়তো পথই হারিয়ে ফেলতাম, মানে এত এখানকার পথ হারাবার সম্ভাবনা। তো কাছারি বাড়ির দোতলায় গিয়ে প্রথমে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে এদের স্টোর রুম। তো সুবিশাল স্টোর রুমে এদের পুজোর যত উপকরণ, পুজোর সময় যত ফল, যত শস্য লাগে, সবজি লাগে, সমস্ত কিছু এর মেঝেতে ছড়িয়ে রাখা থাকে পুজোর কাজের জন্য। তারপরে আমরা ঢুকলাম এদের অফিস ঘরে। সেখানে ইতিহাস যেন থমকে দাঁড়িয়ে আছে এবং খুব সযত্নে তারা সেগুলো রক্ষা করে চলেছেন। সেখানে পুরোনো দিনের মস্ত আসবাব, বিরাট বিরাট থামযুক্ত এর বারান্দা, সেখানে সুদৃশ্য কারুকাজ করা, এবং অনেক ক্ষেত্রেই যেগুলি খোলা বারান্দা সেখানে বাসা করেছে পায়রার দল, এবং ভিতরের দিকে বারান্দাগুলিকে সযত্নে রক্ষা করার জন্য তারা জাল দিয়ে ঘিরে দিয়েছেন। তো অফিস ঘরে তাদের পুরনো অনেক তাদের যে সমস্ত পুরনো মানুষজন, তাদের প্রতিকৃতি আঁকা আমরা দেখতে পেলাম। পুরনো দিনের তৈলচিত্র রয়েছে অনেক আঁকা। দলিল দস্তাবেজ, হ্যাঁ, দলিল দস্তাবেজের কথায় আসছি। তো সেই অফিস ঘরটি পেরিয়ে যখন আমরা তাদের যেখানে কাছারির কাজ হয় সেই ঘরটিতে প্রবেশ করলাম, একবারে যেন অবিকল আমরা সিনেমায় যেমন দেখি সেরকম জমিদারের কাছারি বাড়ি। মেঝেতে বিরাট বড় মাদুর পাতা, তার ওপর কাঠের উঁচু বাক্স মতো আগেকার দিনে যেমন থাকতো সেই রকম, এবং দেওয়াল জোড়া আলমারি সেখানে, এবং অনেক র্যাক করা, তার মধ্যে বেঁধে বেঁধে রাখা রয়েছে এদের সমস্ত দলিল দস্তাবেজ, প্রাচীন সমস্ত নথি। সেখানে এখনো কাছারির কাজ হয়, এবং সেখানে একটি দেওয়ালে রয়েছে সমস্ত মহলের চাবি, যে চাবিগুলি খুলে খুলে এই সমস্ত দরজাগুলি খুলে খুলে এক একটি মহল আমাদের কাছে স্পষ্ট করে তুলছিলেন তারা। তারপর সেই ঘরটি পেরিয়ে গেলে এদের মূল স্টোর রুম যেটিকে এরা বলেন, সেই ঘরটিতে ঢোকা মাত্র তো মানে আমরা অবাক হয়ে গেলাম। বিশাল হলঘর, সুবিশাল হলঘর, সেখানে বড় বড় লোহার র্যাক রাখা একদম দেওয়াল জোড়া, এমনকি ঘরটির মাঝ বরাবরও লম্বালম্বি ভাবে চলে গিয়েছে একটি র্যাক, এবং সেই র্যাকে একদম তলা থেকে উপর পর্যন্ত রয়েছে পুরোনো দিনের দলিল দস্তাবেজ, নানা রকমের নথি। পুরোনো দিনের নানা রকমের সিন্ধুক রয়েছে সেখানে প্রদর্শনের জন্য। কত রকমের যে সিন্ধুক দেখলাম সেটা বলে শেষ করতে পারবো না। আরও রয়েছে দুর্গাপূজার জন্য প্রয়োজনীয়, ভোগ রান্নার জন্য প্রয়োজনীয় সমস্ত বাসনপত্র, যেগুলো সেই সময় প্রয়োজনে লাগে। এই সমস্ত দেখে সেখানে ঢুকে আমাদের কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াতে হয়েছিল, কারণ এত পুরনো ঐশ্বর্য যে তাদের বাড়ির মধ্যে রয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। শুধু একটি কথাই আমাদের মনে হলো যে এই সমস্ত দলিল দস্তাবেজ যদি কেউ পড়ে তার পাঠোদ্ধার করেন তাহলে হয়তো এদের ইতিহাস সম্পর্কে আরো অনেক কিছু জানা যাবে, যেটি আমাদের মনে হলো। তো সেটি দেখে আসার পর আমাদের গোপীনাথ নন্দী মহাশয় আমাদের নিয়ে গেলেন নন্দীদের সুবিশাল ছাদে, দোতলার ঘর পেরিয়ে তার উপরে সুবিশাল ছাদে। ছাদে ওঠার সিঁড়িটিও মানে দেখার মতো, অনেক উঁচু উঁচু সিঁড়ি, এবং ঘুটঘুটে অন্ধকার, রীতিমতো দিনের বেলায় টর্চ জেলে আমাদের ছাদে উঠতে হলো। এবং ছাদে ওঠা মাত্র তিনি বললেন যে যতদূর আমাদের চোখ যাচ্ছে ততদূর জামগ্রাম নন্দীবাড়ি। তো তার বিশালত্ব দেখে তো আমরা অবাক হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম, এবং চারদিকে টিয়া পাখির মেলা, পায়রার মেলা। তো এবং সেই ছাদ থেকে সমস্তটা একসাথে দেখা যায়। তাদের লক্ষ্মী জনার্দন জিউ মন্দিরের চূড়া দেখা যায়, তারপর রাস মন্দির সেটি তো সংলগ্ন হয়েই রয়েছে, সেটিকেও দেখা যায়, এবং ছাদটি বিভিন্ন তলে বিস্তৃত। একটি তল থেকে আরেকটি তলে ওঠার জন্য অনেক উঁচু উঁচু সিঁড়ি, সেগুলো পেরিয়ে আমরা উঠলাম। তো এইভাবেই সম্পূর্ণ নন্দীবাড়ি পরিক্রমা আমরা সেদিনের মতো শেষ করেছিলাম, এবং একটি কথাই মনে হয়েছিল যে এখনো যেন শেষ হলো না, আরো ভালোভাবে এটি দেখা যেন বাকি রয়ে গেল। তারপর ছাদ থেকে নেমে এবার আমরা এসে পৌঁছলাম সব থেকে মানে গুরুত্বপূর্ণ এবং সব থেকে আকর্ষণীয় জায়গায়। আমরা পড়েছিলাম ছোটবেলায় যে ঈশ্বরী পাটনি মা অন্নপূর্ণার কাছে চেয়েছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
তা আমরা সব বাঙালিরাই তো মনে প্রাণে এটাই চাই যে আমার সন্তান সন্ততি যেন কখনো অন্নের অভাব না হয় তাদের। তো লক্ষ্মী জনার্দন জিউ যেন সেই অভাব পূরণ করে চলেছেন। সেই চাল ভাগ অনুষ্ঠানের সাক্ষী হওয়ার সুযোগ পেলাম এবার আমরা সেখানে উপস্থিত হলাম কাছারি বাড়িতে। সেখানে দেখলাম ইতিমধ্যেই অনেক মানুষজন এসে উপস্থিত হয়েছেন। আমরা যখন পৌঁছেছিলাম সেটি যেমন শুনশান ছিল, এখন তেমনই জনবহুল হয়ে গিয়েছে। এবং সেই কাছারি বাড়ির রোয়াকের উপরে স্তূপাকারে চাল রাখা রয়েছে। একজন মানুষ, অনেক বয়স্ক একজন মানুষ, তিনি বসে রয়েছেন একটি মোটা খেরোর খাতা হাতে নিয়ে। সেখান থেকে তিনি নাম ডাকছেন এবং সারিবদ্ধভাবে নন্দীবাড়ির বর্তমান বাসিন্দারা তারা এসে তাদের ভাগের 250 গ্রাম করে চাল সকলে সমবেতভাবে নিয়ে যাচ্ছেন। তারা জানেন এটা তাদের অধিকার, এটা নিতে কিন্তু তাদের কোনো মনের মধ্যে কোনো অন্য কোনো অনুভূতি আসে না। এমনকি আমরা শুনলাম যখন পুকুরে মাছ ধরা হয়, দিঘিতে মাছ ধরা হয়, তখনও কিন্তু একইভাবে সকল শরিকরা তার অংশ পান, তার ভাগ পান। বাইরে বসবাসকারী, অনেক দূরে বসবাসকারী এই পরিবারের মানুষও যদি এই সময় এখানে উপস্থিত থাকেন, তাহলে তিনিও তার ভাগের 250 গ্রাম করে চাল পাবেন। তো এই যে গণতান্ত্রিক পদ্ধতি, এটা আমাদের মুগ্ধ করে দিল। এটার কথা আমরা কোথাও শুনিনি এবং ভারতবর্ষে তো বটেই, তার বাইরেও এরকম কোনো প্রথা আছে বলে আমাদের জানা নেই, যেটি একদমই অনন্য প্রথা। তুমি কি বলো? ঠিকই, একদম ঠিকই। আমরা এমন একটা গণতান্ত্রিক কাঠামোর কাছাকাছি গেলাম যে আমাদের মনটা ভরে গেল। আমরা যেমন মৌখিক ইতিহাসের সাহায্য নিয়েছিলাম, যেমন ওখানকার যে তথ্য সেগুলো সাহায্য নিয়েছিলাম। সঙ্গে সঙ্গে সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস ও মঙ্গল সমাজ, সেই বইটির সাহায্য নিয়েছিলাম এবং সেখানে উল্লেখিত আছে যে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স 1912 সালে যেটা প্রকাশিত হয়েছিল, সেইখানে জামগ্রাম নন্দীবাড়ি সম্পর্কে লেখা আছে যে সেই সময়ে প্রায় জামগ্রাম নন্দীবাড়ির সদস্য সংখ্যা ছিল 600। 1912 সালে। আজকে সেটা কত দিয়ে কত হতে পারে অনুময়। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের এই গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমাদের এই গল্প শুনতে চান, তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলে আপনারা থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের চ্যানেলটি দেখবেন। যদি ভালো লাগে, এই রকম কোনো ভিডিও শুনতে চান, তাহলে লাইক করবেন। ভালো মনে করলে শেয়ারও করতে পারেন এবং অবশ্যই আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। বেল আইকনটি প্রেস করে আমাদের সমস্ত নতুন নোটিফিকেশন আপনারা তাহলে পেতে পারবেন, কখন আমরা কোন ভিডিও আনতে চলেছি। আরও একবার আপনাদের ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করব। নমস্কার।